প্রকৃতি যখন দ্রুতি ছোঁয়া পেতে ব্যাকুল তখনই হসপিটালের করিডোরে এসে পৌঁছায় তুর্য, শ্রেয়া, পিউ। মেহেরিনা চৌধুরী থ মেরে বসে আছেন। পাশে বসে সান্ত্বনা দিচ্ছে ত্রিহা। শ্রেয়া জড়তা সংখ্যা নিয়ে ওনার কাছে এগিয়ে আসলো। তুর্য গিয়েছে ডাক্তারের কাছে। অসহায় চোখে শাশুড়ির অশ্রু বিসর্জন দেওয়া দেখছে শ্রেয়া। খারাপ লাগছে ওর। ও কেমন আর একটু হালকা করতে পারল না নজরুল চৌধুরী বুকের চেপে থাকা কষ্টর ভার। এই ওজন সইতে না পেরেই যেন আজ এই পরিস্থিতি তৈরি হয়েছে। কখনো তিনি মুখ খুলে ছোট বাচ্চাদের মতো আবদার করতে পারলেন না, আমার ছেলেদের আগের ন্যায় ফেরত চাই। কিন্তু শ্রেয়া ঠিকই উপলব্ধি করেছে ওনার কথাগুলো কতটা আত্মনাদ মিশেছিল। ত্রিহা ওকে দেখে নিজেই জায়গা ছেড়ে ইশারা করলো বসার জন্য। মাথা নাড়িয়ে না জানালো সে। ত্রিহা শুনল না, হাত ধরে বসিয়ে দিল। তার মতো মানুষের বিপদের কালে পাশে দাঁড়ালেও প্রিয় হয়ে ওঠা যায়। প্রিয় না হলেও কমপক্ষে মনে কৃতজ্ঞতা একটা স্থান সৃষ্টি করা যায়। শ্রেয়া কিছু সময় পার করে মিনমিন কণ্ঠে বলল, আম্মা কাঁদবেন না, আবার সুস্থ হয়ে যাবে। মেহেরিনা ঘাড় তাকিয়ে চাইলেন, চোখ মুখে বিধ্বস্ত ভাব। কোনো কথা বলতে মন চাইছে না ওনার। তবুও কাতর স্বরে বলে উঠলেন, তুর্যকে বলো তোয়াশকে কল দিতে। দরকার হলে আমি সেই বাড়ি ছেড়ে দেব। আমার স্বামীর প্রথম ভালোবাসার চিহ্ন মুছে যাক তা আমি চাই না। যে ভালোবাসা হারায় সে বুঝে। তার স্মৃতিটুকু আঁকড়ে ধরে রাখতে না পারার যন্ত্রণাটা ভিতরটা কুড়ে কুড়ে খায়। আমার সম্মান রক্ষা করতে গিয়ে উনি ছেলের সাথে এত বছর যোগাযোগ করলেন না। আসলে সৎই হয়, যতই একদম বুকের ভিতর ঢুকিয়ে ফেলো না কেন। কখনো সৎ তকমা মুছে যায় না। আপন মা হাজারবার মারলেও তাকে সমাজে বা ছেলে মেয়ে কিছুই আসে যায় না। সেক্ষেত্রে এটা শাসন। সৎ মা যদি একটু উচ্চ আওয়াজ করে তাহলে ধরে নেয় মানুষ সতীনের সন্তান সহ্য করতে পারে না। সব সৎ মা আবার ভালো হয় না, কেউ কেউ হয়। আমি হয়তো সেই কেউ এক তালিকায় যুক্ত হতে পারিনি। আরিয়ানা যত কাছে যেতে চেয়েছি আমাকে সৎ শাশুড়ি ভেবে ততটা অবহেলার দোষ দিয়েছে। তোমার আপন শাশুড়ি হয়েও ভালো হতে পারলাম না, খারাপই চাইলাম তোমার। তার মানে আমি সত্যিই খারাপ। ভালো স্ত্রী, ভালো মা, ভালো শাশুড়ি কিছুই হতে পারিনি। এতটাই নিচু মনে হয় গিয়েছিলাম যে এটি মেয়েটাকেও আঘাত করেছি। এটাই শাস্তি দিচ্ছে আমাকে আল্লাহ। শ্রেয়া বাক শক্তি হারিয়ে ফেল খানিক সময়ের জন্য। নিস্তব্ধ অটল চাউনি মেহেরিনার দিকে। একটা মানুষ কি করে পারে দোষ না করে নিজের উপর দোষ নিতে? সবটা মা হয়তো এমনই হয়। কোনো নিষ্ঠুরতা, স্বার্থপরতা নেই, আছে কেবল মায়া। আচ্ছা, তোয়াশ কি যোজন দূরে থেকেও কখন অনুভব করছে সে কতটা জঘন্য ব্যবহার করেছিল মায়ের সঙ্গে, কতটা ক্ষতবিক্ষত করেছে মা বাবার মন? আরিয়ানা কি আঁচ করতে পেরেছে নিজের ভুল, নাকি সব কিছু তার ইচ্ছাকৃত ছিল? বুক ফেটে কান্না আসার উপক্রম শ্রেয়া। কণ্ঠনালী কাঁপছে। নিজেকে সামলে ধাতস্থ করলো, আপনি কোনো দোষ করেননি, বরং তোয়াশ ভাইয়া নিজের কারণে মায়ের আদর থেকে বঞ্চিত হয়েছে। আমি ছোট না হলে আমার মাকে আলগে রাখ, তাহলে বাবা মারতে পারতো না। যে বাবা মা হারায় তারাই মূল্য বুঝে। এই পৃথিবীতে বাবা মার মতো নিঃস্বার্থভাবে কেউ ভালোবাসে না। অন্য কেউ ভালোবাসলেও সেটা মানুষের ভাগ্য ভালো বলে পায়। শ্রেয়ার নরম আফসোসের স্বরে কর্ণপাত হওয়া মাত্রই মেহেরিনা অনুশোচনায় অনলে দগ্ধ হয়ে পড়ল। কিছু বলতে পারল না তিনি। তুর্য ডাক্তারের কেবিন থেকে বেরিয়ে আসতে উঠে দাঁড়ালো। শ্রেয়ার দিকে এক নজর চেয়ে মেহেরিনা চৌধুরীর দিকে তাকালো তুর্য। ক্লান্ত মেশানো গম্ভীর কণ্ঠে বলল, ভাইয়া আসছে। গতকাল ফ্লাইটে ওঠার আগে আমাকে ফোন দিয়েছে। পরিবার সমেতই আছে। এখন তাদের চৌধুরী বাড়িতে কিভাবে আনবে সেটা তোমার ভালো জানো। মেহেরিনা চমকে উঠল, বলল, হাসপাতালে আসবে? তুর্য দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, আমি না করেছি। বর্তমান মিসেস আরিয়ানা চাচা বাড়িতে আছেন। আমি চাই না হাসপাতালে কোনো সিক্রেট হোক। বাবার অবস্থা এখন কিছুটা ভালো। যা করার বলা বাড়িতে নিয়ে যাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে। একদিন পর কিছুটা সুস্থ হয়ে নজরুল চৌধুরী। ওইদিকে ছেলের অবস্থা দেখে ফাতেমা চৌধুরী অসুস্থ হয়ে পড়েছেন। তাই তুর্যর ওপর ভরসা রেখে মেহেরিনা বাড়িতে চলে গিয়েছেন। সিয়া, পিউ, আয়ুষ হসপিটালে রয়ে গেছে। করিডোরে পাতানো বেঞ্চে বসে ঘুমের আয়েসে কাঁধে ঢলে পড়েছে পিউ।
অপরদিকে সিয়া বসে বসে ভাবছে কিভাবে এত এত মনোমালিন্য দেওয়াল ভেঙে এক হবে পুরো পরিবার। একই ছাদের নিচে কত মানুষ বাস করে, অথচ সবার মনের মিলন থাকে না। বিচ্ছেদ সহজ, সন্ধি কঠিন, খুব কঠিন। একজন নার্স এসে জানালো তুর্যকে ডাকছে নজরুল চৌধুরীর সাথে শ্রেয়াকেও। তুর্য পিছনে পিছনে শ্রেয়া কেবিনে ঢুকে পড়ল। ওদের দেখে অচিরেই রোগা চেহারাটা হাস্যোজ্জ্বল হয়ে উঠে নজরুল চৌধুরী দুর্বল কণ্ঠে হাঁক ছাড়লেন, কাছে আয় তোরা। তুর্য চেয়ার টেনে বাবার কাছাকাছি বসলো। শ্রেয়া একপাশে দাঁড়িয়ে রইল। নজরুল চৌধুরী আবার মুখে খুলল, বলল বাবার কাছে এসে বস। তুর্যর দিকে এক পলক তাকিয়ে তার পাশে টুলে বসল শ্রেয়া। ওদের দুজনের দিকে চেয়ে দু অধর প্রসারিত করলেন তিনি। জিতেই গেলেন। নিজের অভিমান ভেঙে ছেলেদের ডাকলেন না, কিন্তু সেই অভিমানের ভারে দুনিয়া ছাড়তে রাজি আছে। তাচ্ছিল্যমাখা কণ্ঠে এক একটা বাক্য উচ্চারণ করল তুর্য। চেয়া আটকে উঠলেন। একটা অসুস্থ মানুষকে এভাবে বলা ঠিক, কিন্তু নজরুল চৌধুরী হাসি দেখে বিস্ময়ে চরম পৌঁছে গেল। তিনি খোশ মেজাজে ওকে লক্ষ্য করে বলল, এই কথাগুলোতে আছে জানিস মা, কষ্ট, অভিমান, আমাকে হারিয়ে ফেলার ভয়, ভাইয়ের প্রতি ভালোবাসা, সম্মান। তোর স্বামী আমাকে এত ভালোবাসে কিন্তু প্রকাশ করে না। ও কি বাবার প্রতি ভালোবাসা প্রকাশ করতে লজ্জা লাগে? সিয়ার সাহসের কাজ করে বসল। তৎক্ষণাৎ বলে ফেলল, হয়তো। নিমিষে তুর্য রোষপূর্ণ চাহনি নিক্ষেপ করলো ওর উপর। দৃষ্টি দমে গেল ওর। নজরুল চৌধুরী ধমকে বলে, ওকে চোখ রাঙালি কেন? আমার সহজ সরল মেয়েটাকে একদম ভয় দেখাবে না। যা সত্য তাই বলেছ। শুনলাম তোমার ভাই এসেছে সম্পত্তির ভাগ নিতে। না, অফিসের কাজে এসেছে, চলে যাবে আবার। ওকে চৌধুরী বাড়িতে নিয়ে এসো, সম্পত্তি ভাগ করব। ওর বউকে আসতে বলো, তাকে দেখাতে চাই ওর মতো এটিম আরও একটা মেয়ে আমার বাড়ির বউ হয়ে এসেছে। সারাক্ষণ ভাবে কিভাবে সবার মন জয় করবে, ওর মতো ভাঙার চেষ্টা করেনি। সকাল থেকে জাঁকজমকপূর্ণ আয়োজন চৌধুরী বাড়িতে। সিয়া ও পিউর ব্যস্ত হাতে রান্নাঘর সামলাচ্ছে ত্রিহার সঙ্গে। মেহেরিনা ঘরে লুকিয়ে রেখেছে নিজেকে। বসার ঘর থেকে রহিমা বড় বড় পা ফেলে রান্নাঘরে ঢুকায় উপস্থিত হলো। হাঁপাতে হাঁপাতে বলল, নতুন বউ? ত্রিহা, পিউ আইয়া পড়ছে, তুর্য বাবা লইয়া আইসেও ওনারে, জলদি আয়ু। রান্না প্রায় শেষের দিকে। ত্রিহা আদুরে ভঙ্গিতে পিউর উদ্দেশ্য বলল, তোমরা যাও, আমি আসছি। সকাল থেকে পিউ সিয়া উভয়ে খুব উত্তেজিত তোয়াস এবং আরিয়ানাকে দেখার জন্য। দুজনে হাত ধুয়ে রান্নাঘর ছেড়ে বেরিয়ে এলো। এসে পা জোড়া থমকে গেল। অত্যন্ত সুন্দর গঠনে একটা মেয়ের কোলে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে, পরনের 3 পিস। বাচ্চাটার বয়স বড়জোর 1 থেকে 1.5 বছর হবে। মেয়েটার পাশে একজন সুঠামদেহী পুরুষ দাঁড়িয়ে। শ্রেয়া হতবাক। কে বলবে এরা একই মায়ের পেটের না? তুর্য ও তোয়াসের চেহারা অনেকটাই মিল। ছোট ছোট পায়ে আর একটু এগিয়ে যায় ও। ওর পিছনে থেকে লাঠি ভর দিয়ে ফাতেমা চৌধুরী সামনে আসেন। তোয়াসের দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে সোফা বসে পড়লেন। বলে উঠলেন, আরে আরে মেহমানরা দাঁড়িয়ে আছেন কেন? কত বছর পর আসলেন, বসেন বসেন। তুর্যবাবু, ওদের বসতে বলবেন না তুমি? পীর মুখ টিপে হাসে। তুর্য ধপ করে ফাতেমার পাশে বসে পড়ল। ফিসফিস করে বলল, ফাতু বাবু কেন ডাকো? 2 দিন পর বাবুর বাপ হব। চারিধারে দৃষ্টি ভুলাচ্ছে তোয়াস। দাদি খোঁচা মারা ও ঠিকই বুঝতে পেরেছে। নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে সবার সামনে। কেউ এগিয়ে এসে কথা বলছে না, না বলাটাই স্বাভাবিক। শ্রেয়ার সামনে মানুষটা মনের হাল বুঝে নর্মকণ্ঠে বলে উঠল, কেমন আছেন ভাইয়া? আরিয়া ভুরু কুচকে তাকালো। তোয়াস মুখে হাসি টেনে উত্তর দিল, ভালো। তুমি তুর্যের বউ না? রাইট। আমার শান্তশিষ্ট প্যাসবি ভালো মনের বউ। সোফায় বসে আয়েশি ভঙ্গিতে বলল তুর্য।